সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আলু ওয়াহিদ। আপনারা দেখছেন আমাদের সাংবাদিকতা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট। ইতিপূর্বে আমরা 6টি পর্ব আমরা এই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবারের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে সংবাদপত্রের কাছে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি। এই গ্রন্থটি আমার রচিত সাংবাদিকতার রীতিনীতি ও কলা কৌশল, এখান থেকেই একটি অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করছি। সংবাদপত্রের কাছে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি। সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের দর্পণ। সে দর্পণে আমরা আমাদের জীবনযাত্রার কতখানি কি রূপে দেখতে চাই, সংবাদপত্রে কি পড়তে চাই, কি জানতে চাই, এসব প্রশ্ন যদি জবাব দিতে হয় তাহলে বলবো সংবাদপত্র সমাজ, দেশ ও দুনিয়ার খবর পড়তে চাই। কোথায় কি ঘটছে তা জানতে চাই, কিন্তু সবসময় জানতে পারি কি? জানতে পারি কতটুকু, ততটুকুই সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যম তথা সংবাদপত্রের মাধ্যমে আমাদেরকে জানান। তাতে সবসময় আমাদের কৌতূহল নিবৃত্ত হয় না। আমরা অনেক কিছু জানতে চাই, পত্রিকার মালিক তা আমাদের জানাতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ কারণে কিছু বাধা বা সীমাবদ্ধতা মাথায় রেখেই তাদের সংবাদপত্রে সংবাদ পরিবেশন করতে হয়। সজাগ দৃষ্টিতে দেখলে আজকাল নিরপেক্ষ সংবাদ বলতে বা সংবাদপত্র বলতে কিছুই পাওয়া যাবে না। প্রায় প্রত্যেক পত্রিকাই একটা বিশেষ দল, মত বা গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে থাকে। এটা যখন পত্রিকার অঘোষিত নীতি, তখন পাঠকরাও নিরুপায় হয়ে আজকাল সচেতন হয়ে উঠেছেন। যারা নানা দল, মত ও পথের সমর্থক, তারাও বেছে বেছে তাদের মন পছন্দ পত্রিকাটি কিনে থাকেন, যাতে বেশি হতাশ হতে না হয়। রাজনৈতিক ঘটনাবলী পত্রিকাগুলো তার সুবিধা মতো রিপোর্ট করে থাকে। একটা স্বতঃসিদ্ধ বা জনসমক্ষে ঘটিত ঘটনাও দলীয় কাগজ তার দলের স্বার্থ রক্ষা করে রিপোর্ট করে। এটা আমরা দেখেছি। সাধারণত এটা আমাদের দেশেই বেশি ঘটে অন্যান্য দেশের তুলনায়। এসব ক্ষেত্রে লাজ লজ্জার বালাই নেই। পাঠক তা মেনে নিয়েছেন। আজকাল দেশের অনেক কিছুই যখন দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, তখন সংবাদপত্রের কাছেই বা আমরা সুবিচার বা নিরপেক্ষ আশা করব কেন? সমাজের অন্য 10টা কাজের সঙ্গে তাল মিলিয়ে তাদেরও চলতে হয়। কেবল সজ্জনরাই বলতে পারেন সংবাদপত্র তো আলাদা একটি সম্মানিত প্রতিষ্ঠান, তাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সাংবাদিক বা সম্পাদককে সমাজের বিশেষ সম্মানের সঙ্গে দেখা হয়, তাদের কাছে আমরা বিশেষ কিছু আশা করি। এসব যুক্তিসঙ্গত কথা, কিন্তু যদি সবিনয় বলি, বাংলাদেশের সংবাদপত্র বা সাংবাদিক সম্পর্কে সাধারণভাবে আজ কি আর তেমন কোনো বিশেষণ ব্যবহার করা যায়? সংবাদপত্রে বিভিন্ন মতাদর্শের দর্পণ দেখে বোঝা যায় আজ সার্বিকভাবে সাংবাদিকতার অবস্থান কোথায়। কিন্তু অপ্রিয় সত্য, সংবাদপত্র বা সাংবাদিক সমাজ আজ সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। নিজেরা কোনো মহান দেশপ্রেমিক আদর্শিক স্রোত সৃষ্টি করার চেষ্টা করছেন না, কারণ এখন বাজার, অর্থনীতি আর প্রতিযোগিতার যুগ। কাজেই বিভিন্ন স্রোত সৃষ্টি করতে গেলে যদি পিছিয়ে পড়তে হয়, তাই এই ঝুঁকি সহসা কেউ নিতে চান না। কারণ 90-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে নতুন যেসব সংবাদপত্র প্রকাশিত হয়েছে, লক্ষ্য করা যায় তাদের মধ্যে কিছুটা নতুনত্বের ছোঁয়া রয়েছে। গতানুগতিকতার বাইরে যাবার প্রবণতা দেখা যাচ্ছে। এবার আসা যাক আমরা সংবাদপত্রের কাছে কি কেমন ভাবে কতখানি জানতে চাই। সংবাদপত্রের কাছে জানতে চাই তো অনেক কিছু, কিন্তু জানতে পারছি কোথায়? অনেকেই বলেন রিপোর্টাররা এক ধরনের গোয়েন্দা, কিন্তু সেই গোয়েন্দাগিরির পরিচয় কোথায় পাচ্ছি? আজকাল খবরের কাগজ তদন্তমূলক রিপোর্টের খুব অভাব লক্ষ্য করি, অথচ পাঠক হিসাবে জানতে চাই কেমন করে এটা ঘটলো, কারা এসব কাণ্ড করলো। দুঃখের বিষয়, তেমন বস্তুনিষ্ঠ সংবাদের সংখ্যা আমাদের সংবাদপত্রে খুবই কম। এক্ষেত্রে পেশাদারিত্বের সাথে দূরদর্শিতা, বিবেক বিবেচনা, শৈল্পিক উপস্থাপনা ও সচেতনতার সমন্বয়ের দারুণ অভাব পরিলক্ষিত হয়। খবরের কাগজ পড়ে মাঝে মাঝে মনে হয়
মুখপত্র বা প্রত্যক্ষদর্শী যতটুকু বিবরণ দেবেন, সাংবাদিক ততটুকু বিবরণী পাঠকের কাছে পৌঁছান। অনেক ক্ষেত্রেই রিপোর্টার আর একটু এগিয়ে গিয়ে খবর সংগ্রহ করতে চান না, বা খবরের পেছনে খবর তুলে আনতে চান না। মনে হয় তিনি কেঁচো খুঁড়তে চান না, তাই এই আশঙ্কা যদি সাপ বেরিয়ে যায়, অথচ ঘটনার সাপ বের করার দায়িত্বই রিপোর্টারের কাজ। একজন সফল ও সার্থক কলম সৈনিকের বড় দায়িত্ব এটি। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেছে, এরকম বহু ঘটনার আমার জীবনে ঘটেছে। আমি অনেক সংবাদ পরিবেশন করতে গিয়ে সেখানে দেখেছি অনেক বড় বড় গডফাদাররা জড়িত, রাজনৈতিক গডফাদার, ব্যবসায়িক গডফাদার, এমনকি ইন্টারন্যাশনাল মাফিয়ারা জড়িত, এমনকি আন্তর্জাতিক যেসব সংস্থা আমাদেরকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে, আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তারাও জড়িত। সেখানে গিয়ে আমি ছোট্ট একটি ঘটনা একটি বললে আপনারা বুঝতে পারবেন। ইরাক যখন প্রথম আক্রান্ত হয় মার্কিন আগ্রাসন দ্বারা, তখন বাংলাদেশের এখানে দায়িত্ব ছিলেন যিনি, তার নাম ছিল, চার্জ দ্য অ্যাফেয়ার দায়িত্বে ছিলেন আদনান এম হাতাব। আমরা বাংলাদেশি জনগণের পক্ষ থেকে, আমার সাথে তখন তরুণ সাংবাদিক আমারই বন্ধু কামরুজ্জামান সবুজ, শ্যামল রায়, এরা ছিলেন, আমরা তিনজনের একটা টিম। আমরা চার্জ দ্য অ্যাফেয়ারে ইরাকের বর্তমান আমাদের বনানীতে যেখানে তাদের অবস্থান, সেখানে আমরা গিয়েছিলাম তাদেরকে একটা সংহতি জানাতে এবং সমবেদনা জানাতে, বাংলাদেশের মানুষের সমর্থন জানাতে মূলত। কিন্তু আমরা সেখানে গিয়ে সেটাই প্রকাশ সমবেদনা জানিয়ে যখন ফিরে আসছিলাম, তখন আমাদেরকে গোয়েন্দারা পাকড়াও করে এবং আমাদের সাথে তারা বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে জানতে পারি যে তারা সিআইএ এর লোক, এবং তারা রীতিমতো হুমকি দেওয়া শুরু করলো আমাদেরকে, যে আপনারা কার পারমিশন এখানে আসলেন, কে আপনাদেরকে এখানে ঢুকতে দিল, কেন আপনারা আসছেন, এরকম অনেক অবান্তর কথা। শেষমেশ বাকবিতণ্ডাটা প্রায় হাতাহাতির পর্যায়ে গিয়ে পৌঁছালো। তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম যে যদি আপনারা মনে করেন যে আপনাদেরকে কৈফিয়ত দিয়ে আমাদের চলতে হবে, আমাদের স্বাধীন দেশের মধ্যে আমরা কোথায় যাব, কোথায় যাব না, কার সাথে আমরা কথা বলবো, কার সাথে কথা বলবো না, তাহলে আপনাদের সাথে লড়াই করতে আমরা প্রস্তুত। এবং আপনাদের যদি সামর্থ্য থাকে, সাহস থাকে, তাহলে আপনারা আমাদেরকে মোকাবেলা করুন। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের ক্ষিপ্রতা দেখে তারা অনেকটা নমনীয় ভাবে চলে আসে। পরে একজন ব্যক্তি সেখানে এগিয়ে এসে আমাদেরকে বললেন যে ঠিক আছে, আপনারা আর ভবিষ্যতে আসবেন না, আমরা চাই না যে এখানে আপনারা এসে কোনো সংহতি জানান। এবং তৎক্ষণাৎ তারা যোগাযোগ করে জাতীয় প্রেস ক্লাব এবং তথ্য মন্ত্রণালয়, অন্য কোনো সাংবাদিক যাতে ওখানে আর না আসতে পারে তাদের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করায় দেয়। অথচ আমরা কিন্তু স্বাধীন দেশের নাগরিক, সেখানে আমরা গিয়েছিলাম স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করার জন্য, তথ্য জানার জন্য। এরকম অনেক প্রতিবন্ধকতা আমাদের আছে। তাই ঘটনাটি আমার জীবনে বাস্তব ঘটনা। এরকম অনেক ঘটনা আছে যেখানে যেখানে আমরা এই ভেজাল বিরোধী অভিযানে আমরা যখন গিয়েছি, সেখানে দেখেছি যে অনেক বড় বড় সিন্ডিকেট জড়িত, যেখানে কোটি কোটি টাকার ব্যবসা লেনদেন হচ্ছে এবং অনেক অবৈধ ব্যবসা সেখানে জড়িত তারা। তো আমরা সেখানে করতে গিয়ে দেখলাম যে অনেক মাফিয়ারা সেখানে জড়িত, সশস্ত্রভাবে তারা, এবং তারা তাদের বিরুদ্ধে গেলে তারা সেখানে মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। তো এরকম অনেক ঝুঁকির নিয়ে আমাদের দেশে সাংবাদিকতা করতে হয়। এ বিষয়ে আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে দিব, আপনারা আমাদের কন্টেন্ট গুলো দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।